আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। গত ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র পর্যন্ত পড়েছিলাম। তো দেখো এখানে একটা কথা বলা একটু বাদ গেছে, সেটা হচ্ছে দেখো এখানে সংজ্ঞাটা কি, আমরা নিউটনের প্রথম সূত্রে কি শিখতেছি যে বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। হ্যাঁ, এখানে আমাদের কোনো সন্দেহ নাই। তুমি যেখানেই আছো, তোমার আশেপাশে বা তোমার পাশে যদি একটা টেবিল থাকে, সেই টেবিলে যদি একটা কলম থাকে, তুমি জানো যে এই কলমটা সারা জীবন ওখানেই থাকবে, তুমি যদি না কলমটাকে এই জায়গা থেকে সরিয়ে ওই জায়গায় নাও। তো এই কথা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে স্থির বস্তু স্থির থাকবে। কিন্তু পরের কথাটা নিয়ে তোমাদের একটু অসুবিধা থাকতে পারে। তোমরা যারা একটু আসলেই চিন্তা করবে তাদের একটু অসুবিধা এখানে তৈরি হবে যে গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরল রৈখিক পথে একই দিকে চলতে থাকবে। এই যে কথাটা, অর্থ কি? তোমার এটা হচ্ছে রুম। তুমি এখান থেকে যদি একটা মার্বেলকে খুব অল্প পরিমাণেও টোকা দাও, সে যদি তোমার টোকার কারণে একটুখানিও নড়ে, সেই দিকে যাইতেই থাকবে যতক্ষণ না সে বাধা পাচ্ছে কোথায়? ওয়ালের সাথে। কিন্তু তুমি যখন একটা, অথবা তুমি যদি যখন একটা চেয়ারকে ধাক্কা দাও, ধরো প্লাস্টিকের চেয়ারকে ধাক্কা দাও, সে কিন্তু একটুখানি দূরে গিয়েই থেমে যায়। তো এই কথাটার সাথে কিন্তু এই কথাটা একটু সাংঘর্ষিক হচ্ছে না, যে গতিশীল বস্তু সর্বদা গতিশীলই থাকবে। এখন এখানে একটা বাস্তব ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ঘর্ষণ। এই দেখো ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ জিনিসটা হচ্ছে, তুমি চিন্তা করো তোমার যে বাসার মেঝে আছে, ধরো একটা টাইলস করা রুম, সেই রুমের মেঝেতে তুমি যখন হাঁটাচলা করো তখন তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারো। কিন্তু তুমি যদি এক কাজ করো, এখানে যদি তুমি ডিটারজেন্ট বা সাবান ইত্যাদি সাবান পানি যদি এই মেঝেতে ফেলে দাও, তারপর যদি তুমি হাঁটো, তোমার কি পড়ে যাওয়ার সম্ভাবনা পারবে না? এখন তাহলে কি হচ্ছে আসলে, দেখো তুমি যখন সিম্পলি হাঁটতেছো শুকনো একটা রুমের মেঝেতে, তখন কি হচ্ছে? যখন রুমের মেঝেটা শুকনো থাকছে, তখন এখানে ঘর্ষণ বলটা ঠিকভাবে কাজ করতেছে, তোমার পাটা মেঝের সাথে গ্রিপ পাচ্ছে, অর্থাৎ স্লাইডিং করতেছে না। আর যখন এখানে পানি চলে আসতেছে, এরকম সাবানের ফেনাযুক্ত পানি, তখন কিন্তু ঘর্ষণটা কমে যাচ্ছে, অর্থাৎ মেঝেটার সাথে তোমার পায়ের যে সংস্পর্শটা, এটা কমে যাচ্ছে। তো তখন কি হয়, তোমার পা এইভাবে স্লিপ করে তুমি পড়ে যাও। তো এই জিনিসটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে আমরা কি দেখি নাই, তো এই যে আমাদের নিউটনের প্রথম সূত্রের এই যে অংশটা, গতিশীল বস্তু সরলরৈখিক পথে গতিশীল থাকবে, এইটার প্রয়োগ আমরা বাস্তব জীবনে দেখতে পাই না। কারণ কি? এই তো মেঝের ঘর্ষণ, তারপর বাতাসের বাধা। আমরা যে জিনিসটা দেখতে পাই না আমাদের চোখের সামনে, তুমি যে স্ক্রিনটা দেখতেছো, তুমি যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছো, তোমার চোখ থেকে তোমার ফোনের মধ্যবর্তী যে দূরত্ব, এর মাঝখানেও কিন্তু অনেক উপাদান আছে বাতাসের। তো সেখানে আছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর হাইড্রোজেন, এই উপাদানগুলো কিন্তু আছে, কিন্তু তুমি চোখে দেখতে পারতেছো না। তো একটা জিনিস চোখে না দেখা গেলে যে জিনিসটা থাকবে না, এমন না। তো এই যে ঘর্ষণ জিনিসটাও এরকম, যেটা মেঝেতে থাকে বা যে কোনো সারফেসেই থাকে। দুইটা বস্তু যখন একটা আরেকটার উপর দিয়ে আমরা চালনা করি, তখন তাদের এই তো সারফেসটা, অর্থাৎ একটা বস্তুকে আমরা দেখি এরকম শার্প, কিন্তু আমরা যদি আণবিক পারমাণবিক অ্যাসপেক্টে চিন্তা করি, তাহলে কিন্তু এই ধারগুলো এতটা শার্প না, এরকম খাসকাটা। তাহলে একটা পৃষ্ঠের খাসকাটা অংশ আর একটা পৃষ্ঠের খাসকাটার সাথে এইভাবে একদম লেগে যায়, তখন কি হয়? এই যে একটা আরেকটাকে বাধা দেয়। বুঝতে পারছো? তো এইভাবে আসলে একটা গতিশীল বস্তু আসলে সবসময় গতিশীল থাকে না। কিন্তু সেটাও কখন? একটা ঘর্ষণ বল, আলাদা একটা বল বিপরীত দিকে কাজ করে, তাই থেমে যায়। কিন্তু আমরা যদি কোনোভাবে ঘর্ষণটাকে দূর করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বস্তুটা সারা জীবনই চলতে থাকবে। ওকে, এখন আমরা তারপর দেখো, আমরা বলেছিলাম যে আজকের ভিডিওতে আমরা মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা অনেক রকমের বল দেখি। অনেক রকমের বলগুলোকে বিজ্ঞানীরা আসলে মোটে 4টি মূল বলের মাধ্যমে ব্যাখ্যা করে থাকেন। তো এই 4টা মূল বল আমাদেরকে শিখতে হবে। তো এই মৌলিক বলগুলো নাম কি? আগে নামগুলো দেখো। সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে তড়িৎচুম্বক বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে মহাকর্ষ বল। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে খুব সুন্দরভাবে এই জিনিসের প্রত্যেকটাই বুঝিয়ে দিতে। তো চিন্তা করো, এইভাবে চিন্তা করো যে একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস। তাহলে এখানে কি আছে? একটা প্রোটন আছে। কয়টা প্রোটন? একটা। তার বাইরে কি আছে? কক্ষপথ আছে। সেখানে কয়টা ইলেকট্রন আছে? একটা প্রোটনের জন্য একটা ইলেকট্রন। কিন্তু তুমি চিন্তা করো একটা সোডিয়াম পরমাণু, সোডিয়ামের প্রোটন কয়টা থাকবে? 11টা। এখন আমি তোমাদেরকে যে কেমিস্ট্রি পড়িয়েছি, ওখান থেকে একটু রিকল করো যে একটা প্রোটনের চার্জ কেমন? ধনাত্মক। একটা ইলেকট্রনের চার্জ কেমন? ঋণাত্মক। নিউট্রনের কোনো চার্জ থাকে না, শূন্য। এখন আমরা আরও জানি আমাদের তড়িৎচুম্বকের অধ্যায় থেকে, বা
তোমরা আরও ছোটো ক্লাস থেকেই পড়ে আসতেছো যে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ একটা পজিটিভ চার্জ এর কাছে একটা নেগেটিভ চার্জকে আনলে এরা একদম কাছাকাছি চলে আসবে আকর্ষণের মাধ্যমে। যেমন যেমন হচ্ছে চুম্বক। চুম্বকেরও এরকম কিন্তু মেরু থাকে, যেটা কী করে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ একটা সাউথ পোল একটা নর্থ পোল তৈরি করে। সাউথ আর নর্থ এরা পরস্পর বিপরীত। যখন এদের দুই প্রান্তকে এইভাবে কাছে আনা হয় তখন এই চুম্বকরা আকৃষ্ট হয়ে কাছাকাছি চলে আসে। আবার প্রত্যেকটা চুম্বকেরই তো এরকম ডাবল পার্ট থাকে, সাউথ আর হচ্ছে নর্থ। তাহলে এটা একটা চুম্বক যার সাউথ পার্ট এখানে, এখানে নর্থ পার্ট। আবার এটা যদি একটা চুম্বক হয় তার নর্থ পার্ট যদি এখানে থাকে আর সাউথ পার্ট যদি এখানে থাকে, তখন এদেরকে যদি কাছে আনা হয় তাহলে কিন্তু বিকর্ষণ করবে। ক্লিয়ার? এরকমই আমরা পজিটিভ নেগেটিভ চার্জের ক্ষেত্রেও একই রকম রিয়াকশন করে। এখন তাহলে দেখো সোডিয়ামের কয়টা প্রোটন ছিল? 11টা প্রোটন ছিল। এখন 11টা প্রোটন খুব অল্প জায়গায় কাছাকাছি আছে, তাহলে কি হবে বলো তো? যখন অল্প জায়গায় 11টা প্রোটন থাকবে, পরস্পর সবগুলি যেহেতু পজিটিভ চার্জ, একটা আরেকটাকে কী করবে, বিকর্ষণ করবে, তাদের তো ছিটকে যাওয়ার কথা। কিন্তু ছিটকে কেন যায় না? কারণ এখানে কি আছে, নিউট্রন আছে। এখানে আছে হচ্ছে অনেকগুলো প্রোটনকে একসাথে ধরে রাখার জন্য কি থাকে, নিউট্রন থাকে। এখন কথা হচ্ছে যে নিউট্রন থাকুক বা না থাকুক, এখানে আসলে কি দরকার? তুমি চিন্তা করো, একটা ছোট বাচ্চা যে কিনা কান্নাকাটি করতেছে, লাফালাফি করতেছে, তোমার রুমের জিনিসপত্র ভাঙার চেষ্টা করতেছে, তুমি কি করো, তাকে গিয়ে এইভাবে কোলে নাও বা তাকে একটু জড়িয়ে ধরো যাতে সে নড়াচড়া করতে না পারে। এইভাবে তাকে তুমি ফোর্সটাকে তুমি মাস্কিং করে ফেলো। তাহলে দেখো এখানেও তাহলে কি দরকার, এই প্রোটনগুলো যাতে ছিটকে না যায় তার জন্য ওরা যতটা বলে ছিটকে যেতে চাইতেছে, ঠিক ততটা বলে বা তার চেয়ে বেশি বলে অন্য আরেকজনকে কী করতে হবে, থাকতে হবে, যাতে দুইটা বল কাটাকাটি গিয়ে প্রোটনগুলো পাশাপাশি থাকে। তবে এই যে একটা বল, অর্থাৎ এই তুমি ছোটো বাচ্চাটাকে যেভাবে শান্ত করে রাখছো, এই তুমিই হচ্ছে এখানে সবল নিউক্লিয় বল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও তোমরা অনেক ছোটো মানুষ, আমিও চেষ্টা করছি খুবই ছোটোভাবে, খুবই সংক্ষেপে জিনিসটা বোঝানোর। তাহলে শর্টলি বিষয়টা কি দেখো, একটা পরমাণুতে অনেকগুলো কী থাকে, প্রোটন থাকে। যত পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যাও তত বাড়তে থাকে। এখন চারটেই কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর একই ধর্মী চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তাহলে এই চারটার তো একসাথে থাকা উচিত না, এদের তো ছিটকে যাওয়ার কথা। আসলে এরা ছিটকে যেতেই চায়, কিন্তু আর একটা বল আছে এখানে, যেটা এরা যত বলে ছিটকে যেতে চায়, ধরো 100 নিউটন বলে ছিটকে যেতে চায়, এই 100 নিউটন বলেরই সমান পরিমাণ বল আমরা যদি বাইরে থেকে এদেরকে টাইটলি বেঁধে রাখি সমান সমান বল দিয়ে, তাহলে তো এরা অবশ্যই ছিটকে যাবে না। অথবা আমরা যদি 200 নিউটনও দিই, মানে বেশিও দিই, তারপরেও কি হবে, এরা ছিটকে যাবে না, যাইতে পারবে না। তাহলে এই যে আমরা এক্সটার্নাল যে ফোর্সটা দিতেছি, চিন্তা করো, এক্সটার্নালি যে ফোর্সটা দিতেছে যাতে প্রোটন ছিটকে যাইতে না পারে, ধরো প্রোটনের ছিটকে যাইতে চাওয়া, এটা একটা ফোর্স, ধরো F1। আবার ছিটকে যাইতে না দেওয়ার জন্য আমরা বাইরে থেকে আরেকটা ফোর্স দিতেছি, এটা হচ্ছে F2। তাহলে এই F2টাই হচ্ছে সবল নিউক্লিয় বল। আশা করছি কিছুটা তোমরা বুঝতে পারছো হয়তো। এরপর দেখো, সবল নিউক্লিয় বল যেহেতু বুঝাইলাম, তাহলে এখন চলো দুর্বল নিউক্লিয় বলটা আমরা একটু কথা বলি। তোমরা জানো যে এই তো আমরা যেটা বললাম, প্রোটন ছিটকে যাইতে চায়। এখন যখন 83টা মৌল, মানে প্রথম 83টা মৌলের পরের যে মৌলগুলো আছে, তাদের কিন্তু কি হয়, তেজস্ক্রিয় ঘটনা ঘটে। অর্থাৎ প্রোটন সংখ্যাগুলো স্থির না, পারমাণবিক সংখ্যাগুলো স্থির না, মাঝে মধ্যে কি হয়, প্রোটন 2-1টা করে বের হয়ে আসে। এটা কেমন ঘটনা হলো তাহলে বলো তো? আমরা কি বলছিলাম, অনেকগুলো প্রোটন পাশাপাশি থাকলে তারা ছিটকে বের হয়ে যেতে চায়, কিন্তু আমরা কি করি, আমরা করি হচ্ছে এই তো দেখো, অনেকগুলো প্রোটন যখন পাশাপাশি থাকে তখন তারা কি করে, ছিটকে বের হয়ে যাইতে চায়, প্রত্যেকটাই কি করতে চায়, ছিটকে যাইতে চায়। কিন্তু এখানে আলাদা একটা ফোর্স আছে। এই তো দেখো, আমরা যে এখানে পিঙ্ক কালার দিয়ে যে বলয়টা তৈরি করতেছি, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। ক্লিয়ার? তাহলে কি করে, এই যে এই বলটা এদেরকে ছিটকে যাওয়া থেকে বাধা দেয়। ওকে, এখন এই যে প্রোটনের সংখ্যা যখন 83টা প্লাস হয়ে যায়, 83রও বেশি প্রোটন যখন একই জায়গায় থাকে, তখন মাঝে মধ্যেই কি হয়, 2-1টা করে প্রোটন ভিতর থেকে বের হয়ে আসে। এটা হচ্ছে তেজস্ক্রিয় একটা ঘটনা, তেজস্ক্রিয়তা। এই ঘটনাটা বের হয়ে আসা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে তেজস্ক্রিয়তা। এটা একটা বাস্তব ঘটনা। কেমন বাস্তব ঘটনা? তোমার হাতে থাকা ফোনটাকে তুমি ছেড়ে দিলে যেমন নিচের দিকে পড়বে, একটা বাস্তব ঘটনা। ঠিক 83টার বেশি প্রোটন যখন একসাথে থাকে তখন মাঝে মধ্যে প্রোটন বের হয়ে আসে। বুঝছো? এর মানে কি? এর মানে হচ্ছে, চিন্তা করো, 92তম একটা মৌল আছে, তাহলে তার প্রোটন আছে কয়টা? 92টা। এখন মাঝে মধ্যে এখান থেকে প্রোটন বের হয়ে আসে, সবসময় না কিন্তু,
মানে মাঝে মধ্যে এরকম 92টা প্রোটন একসাথে স্টেবলও থাকে, মাঝে মধ্যে দুই একটা বের হয়ে আসে। তাহলে যখন স্টেবল থাকতেছে তখন কি সবল নিউক্লিয় বল কাজ করতেছে, সবল নিউক্লিয় বল কাজ করতেছে। যখন এখান থেকে একটা প্রোটন বের হয়ে আসে, যদি এই যে প্রোটনের বাইরের দিকে বের হওয়ার প্রবণতা বা বাইরের দিকে বের হওয়ার যে ফোর্স আমরা ধরলাম 100 নিউটন, এটা যদি সারা জীবন 100 নিউটনই থাকে আর সবল নিউক্লিয় বলও যদি সারা জীবন 100 নিউটনই থাকে, তাহলে তো কোনো দিনও একটা প্রোটনও বের হয়ে আসতো না, যেমনটা আমরা এই তো 1 থেকে 82তম মৌলগুলোর ক্ষেত্রে দেখি। কিন্তু এখান থেকে তাহলে কেন বের হয়ে আসে? তার মানে অবশ্যই দেখো এই যে শক্তির যে ব্যালেন্সটা, একটা হচ্ছে সবল নিউক্লিয় বলের ফোর্স আর একটা হচ্ছে প্রোটনদের বিকর্ষণ ফোর্স, প্রোটনগুলোর বিকর্ষণ ফোর্স, এদের মধ্যে কি আছে? একটা সমান সমান আছে, একটা ব্যালেন্স আছে। এখন বের হবে কখন? যখন এই দিকের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাই না? কোনোভাবে এটা ধরো একটা দাড়ি পাল্লার ওপর আছে, এই তো এইভাবে সমান সমান থাকবে, কিন্তু এই দিকে যদি আমরা কিছু ফোর্স অ্যাড করি কেবলমাত্র, তখনই কি হবে? এটা ইমব্যালেন্স হবে আর প্রোটন বের হয়ে যাবে। তো এখানে দেখো তাই তো হয়, প্রোটন বের হয়ে আসে। তার মানে কি? প্রোটনদের পক্ষে আরেকটা বল চলে আসে কাজ করার জন্য। তাহলে প্রোটনদের পক্ষে, প্রোটনদের পক্ষে বল একটা চলে আসে, সবসময় থাকে না, মাঝে মধ্যে এটা চলে আসে, তখন কি হয়? প্রোটন বের হয়। তাহলে এই যে প্রোটনদের পক্ষে যে বল চলে আসে, সেই বলটাকেই আমরা বলি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। ক্লিয়ার? আচ্ছা, আমি সিম্পলি সামারাইজ করি। যখন অনেকগুলো প্রোটন একসাথে থাকে তখন তারা ছিটকে যেতে চায়, কিন্তু আলাদা একটা বল থাকে সবল নিউক্লিয় বল, এই তো সবল নিউক্লিয় বল, সেই জন্য এরা কী করতে পারে না? ছিটকে যেতে পারে না। কিন্তু প্রোটন সংখ্যা বাড়তে বাড়তে যখন 83+, হ্যাঁ 83+ প্রোটন থাকে, ধরো এই জায়গাতে আছে কয়টা? 92টা প্রোটন আছে, তখন কি হয়? মাঝে মধ্যে, মাঝে মধ্যে, সবসময় না কিন্তু, এই তো সবল নিউক্লিয় বল এদেরকে সাপ্রেস করে রাখতে পারে, সবল নিউক্লিয় বল এদেরকে ধরে রাখতে পারে। আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে প্রোটন তারপরেও বের হয়ে আসে, তাহলে কি হয়? তার মানে মাঝে মধ্যে প্রোটনের বাইরে আসার ইচ্ছা সবল নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়ে যায়। তার মানে তখন আর একটা ফোর্স গিয়ে কী করে? তো প্রোটনদেরকে সাপোর্ট করে, প্রোটনদের পক্ষে দাঁড়ায়। বুঝছো তো? যেই বলটা প্রোটনদের পক্ষে দাঁড়ায় তখন তুই একটা প্রোটন বের হয়ে আসে, সেই বলটাকে আমরা বলতেছি দুর্বল নিউক্লিয় বল। ওকে, এরপরে দুইটা বল খুবই সহজ। একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর যদি চার্জ থাকে, যদি চার্জ থাকে, আচ্ছা চার্জ কি, কাকে বলে, এগুলো আমরা তোমাদের তড়িৎ, স্থির তড়িৎ, চলতড়িৎ অধ্যায় একদম ডিটেইলে খুব সহজে খুব বোঝার মতো করে পড়াবো, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট এটুকু মাথায় রাখো, কোনো একটা বস্তুর যদি চার্জ থাকে, হ্যাঁ, যদি কোনো একটা বস্তুর চার্জ থাকে, সেই চার্জের কারণে তারা যদি আকর্ষণ বা বিকর্ষণ যে কোনো বল অনুভব করে, তাহলে সেই বলটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তাহলে তড়িৎচুম্বকীয় বল একটা বল, সেই বলের উৎস কি? চার্জ। চার্জ থাকা অথবা না থাকার কারণে, বিপরীত অথবা একই, থাকা অথবা না থাকার কারণে যে ফোর্স আমরা দেখি সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আরেকটা বল আছে মহাকর্ষ বল, সব থেকে সহজ। দুইটা বস্তু, তাদের যদি ভর থাকে আর এই ভরের কারণে তারা যে আকর্ষণটুকু অনুভব করে, এইটাই হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এখন এদের মধ্যে কিছু জিনিস আরেকটু মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। হ্যাঁ, সবল নিউক্লিয় বল, এই জিনিসটা তো আমি বললাম, এটা কোথাকার বল? নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন ধরে রাখে যে বল, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপর দেখো তড়িৎচুম্বকীয় বল। আচ্ছা, এখানে যেটা তোমরা পড়বা, বুঝছো, এই যে এগুলো অনেক যদি কঠিন মনে হয়, আমি যে যতটুকু বললাম, যতটুকু বুঝাইলাম, এটা যদি বুঝতে পারো তাহলে এটা পড়বা, আর যদি এরপরেও বুঝতে না পারো তাহলে আপাতত তোমাদের এত কিছু বোঝার দরকার নেই বা মনে রাখারও দরকার নেই। তুমি এটা মনে রাখবা যে আকর্ষণ বিকর্ষণ উভয়ই করে কোনটা? তড়িৎচুম্বকীয় বল। এর কারণ কি? তুমি একটা চুম্বক, দুইটা চুম্বককে পাশাপাশি দেখে একটা আরেকটার সাথে এভাবে আকৃষ্ট হতেও দেখছো, আবার একটা আরেকটা থেকে এভাবে দূরে সরে যেতেও দেখছো। এই সিনারি থেকে মনে রাখবা যে তড়িৎচুম্বকীয় বল, যেহেতু কথা এখানে চুম্বক কথাটা আছে, তড়িৎচুম্বকীয় বল আকর্ষণ বিকর্ষণ উভয়ই করে। এই তো চুম্বক কথা থেকে তুমি চুম্বকের ক্রিয়া বিক্রিয়া থেকে মনে রাখবা। ছোটোবেলা থেকে তুমি অবশ্যই কখনো না কখনো চুম্বক নিয়ে খেলা করেছো, তো সেই উদাহরণ থেকে এটা মনে রাখবা। আরেকটা কি? মহাকর্ষ বল। আচ্ছা, কখনো কি এমন হয়েছে তোমার হাতে থাকা ফোনটা, অবশ্যই দু একবার তুমি ফেলে দিয়েছো, হ্যাঁ, তুমি স্বীকার করো বা না করো, তুমি তোমার বাড়িতে আব্বু আম্মুকে জানাও অথবা না জানাও, তোমার হাত থেকে দু একবার হলেও ফোনটা পড়ছে, সবার থেকেই পড়ে। ওকে, তো কখনো কি এমন হয়েছে তোমার হাত থেকে ফোনটা নিচের দিকে না পড়ে উপরের দিকে পড়ে গেছে? তার মানে কি? কখনো উপরের দিকে যাইতো ফোনটা, যখন পৃথিবী তোমার ফোনটাকে কি করতো? বিকর্ষণ করতো, তাহলে উপরের দিকে যাইতো। কিন্তু কখনো কি এমন হয়েছে? আসলে তো হওয়ার কথা না, আমার সাথে তো হয়নি। আমি দেখছি যখনই আমার ফোনটা পড়ে গেছে, মানে হাত থেকে মিস হয়েছে, তখন সেই নিচের দিকেই পড়ে গিয়ে হয় ডিসপ্লেটা ভেঙে গেছে অথবা কিছু একটা ক্ষতি হয়েছে, বা স্ক্রিনটা বা হচ্ছে হয়তো স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে। তো এই জন্যই উদাহরণটা বললাম যে পৃথিবী সবসময় কী করে? আকর্ষণই করে। আর
পৃথিবী আকর্ষণ করে কিসের জন্য? ভর, এম, মাস বা ভরের জন্য। তাহলে ভরের জন্য যে বল, মহাকর্ষ বল, এটা সবসময় কেমন? আকর্ষণধর্মী। ওকে, আরেকটা কথা মনে রাখবা, বেশি মনে রাখার দরকার নেই, তো এটাই মনে রাখবা যে সবচেয়ে দুর্বল কোন বলটা? সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। আচ্ছা, মাঝে মধ্যে তোমাদের খ নম্বর একটা প্রশ্ন আসে যে ব্যাখ্যা করো মহাকর্ষ বল তড়িৎচুম্বকীয় বলের চেয়ে দুর্বল একটা বল। কিভাবে ব্যাখ্যা করবা? চিন্তা করো, এটা একটা বিশাল বড় পৃথিবী, সেই পৃথিবীতে একটা বাসা আছে সারফেসে, সেই বাসার মধ্যে একটা টেবিল আছে। তুমি মাঝে মধ্যে কি এটা করছো? তোমার হচ্ছে মাথায় চুলের সাথে তোমার কলমটাকে এরকম একটু ঘষাঘষি করে, তারপর সেই কলমটাকে কলমের ওই অংশটাকে একটা কাগজের ছোটো টুকরোর কাছাকাছি নিয়ে আসতো, আর কাগজটা লাফ দিয়ে তার কাছে চলে গেছে। আশা করি তুমি একবার হলেও লাইফে এই ঘটনাটা করছো, অথবা এই ঘটনার সম্পর্কে তুমি জানো। তো এখন চিন্তা করো তো, এই তো এটা হচ্ছে পৃথিবী, এখন এই পৃথিবীর উপরে ছোটো কাগজের টুকরোটা এটা। এখন বলো তো, পৃথিবী তার সমস্ত ভর দিয়ে তোমার এই ছোটো কাগজের টুকরোটাকে নিচের দিকে নামাইতে চাইতেছিল কিনা? অবশ্যই চাইতেছিল। কিছুক্ষণ পর কী করছো তুমি? হঠাৎ করে একটা জাস্ট কলম নিয়ে আসছো, একটু চুলের সাথে ঘষাঘষি করে। এখন এই তো কাগজের টুকরাটা পৃথিবীর এত আকর্ষণ, এত মায়া, ভালোবাসা, এই সব কিছু ত্যাগ করে ও কার কাছে গেছে? কলমের কাছে। কলমে কোন শক্তি তৈরি হয়েছিল? কোন বল তৈরি হয়েছিল? তড়িৎ চুম্বকীয় বল। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম, যদি মহাকর্ষ বলই শক্তিশালী হইতো তাহলে ও এর আকর্ষণে ওখানে যাইতো না। বুঝতে পারছো? এটা হচ্ছে থার্ড পার্সনের মতো, বুঝছো? তো থার্ড পার্সন যখন চলে আসছে, তখন দেখো একজন এর সাথে বিট্রে করে বা প্রতারণা করে তার কাছে চলে গেছে। তো সেই ক্ষেত্রে এইটা কি? এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তাহলে কার চেয়ে শক্তিশালী বল? এটা হচ্ছে মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী বল। তাহলে এইভাবে একটু বইয়ের ভাষা দিয়ে এক্সপ্লেন করে লিখবা। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা আসলে ভরবেগ থেকে পড়া শুরু করব। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে আমাদের এই লেকচার শিটগুলো কালেক্ট করতে পারো। এখানে সব কিছু মোটামুটি গোছানোভাবে সব দেওয়া আছে, খুব কম্প্যাক্ট অল্প জায়গার মধ্যে তোমাদের চ্যাপ্টারগুলো গুছিয়ে দেওয়া আছে। দেখো, এই তো আমাদের যে চ্যাপ্টারটা, এই তো দেখো, এই তো চ্যাপ্টারটা শেষ। মাত্র কত পেজ? মাত্র এই দেখো 12 পেজের মধ্যে আমাদের কিন্তু এই বল চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। সবগুলো কনসেপ্ট আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার ট্রাই করেছি। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো, তার পাশাপাশি তোমাদের কাছে যদি আমাদের এই লেকচার শিটটা থাকে, তাহলে কিন্তু তোমরা সহজেই তোমাদের প্রিপারেশনগুলো নিতে পারবা। আর তোমরা যদি এই লেকচার শিটগুলো পেতে চাও, অনলাইনে সফট কপিও নিতে পারো, বা অফলাইন আমাদের ব্রাঞ্চে এসে কিন্তু হার্ড কপিও নিতে পারো। তো সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তোমরা স্ক্রিনে থাকা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তোমরা এই লেকচার শিটগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সাথে এই ভিডিওগুলো যদি তোমার পড়াশোনাকে সামান্যতম হলেও সহজ করে, সেই ক্ষেত্রে তোমার বন্ধুদের সাথে আমার সম্পর্কে, আমাদের ফিকটাস একাডেমি সম্পর্কে এবং ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।